ক্ষমতায় বসেই কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি ওবামা, নিতে হবে কার্যকর সিদ্ধান্ত। ওবামার ঐতিহাসিক বিজয়ে পুরো আমেরিকা জুড়ে এখনো উৎসব, কৃতজ্ঞতা জানাতে গিয়ে কাঁদলেন ওবামা। সিরিয়ায় নিজের অবস্থান থেকে নড়বেন না আসাদ। বিদেশিদের এই হস্তক্ষেপ চলতে থাকলে তাদের চরম মূল্য দিতে হবে, এর প্রভাব পড়বে সারা বিশ্বে। নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ। স্বাগত বিশ্বযোগে সবাইকে, সাথে আছি আমি হিমিকা আজাদ। শুরুতেই ওবামার চ্যালেঞ্জ প্রসঙ্গ। দ্বিতীয় দফায় নির্বাচিত হবার পর প্রেসিডেন্ট ওবামার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো যুক্তরাষ্ট্রের আর্থিক পরিস্থিতি। অর্থনীতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে কিছু কার্যকর সিদ্ধান্ত নিতে হবে ওবামাকে। এজন্য তার দরকার হবে নিম্নকক্ষের রিপাবলিকান নেতাদের সহযোগিতা। তা না পেলে ভয়াবহ সংকটে পড়বে মার্কিন অর্থনীতি। আরও জানবো আফসানা শাওনের কাছে। দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াটা উদযাপন করার তেমন সুযোগই পেলেন না বারাক ওবামা। অনেক আগে থেকেই নানা রকম সমস্যা এসেছিল সামনে। এবারের বিজয়ের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দেশকে ফিসকাল ক্লিফের হাত থেকে রক্ষা করা। কিন্তু কি এই ফিসকাল ক্লিফ? 2008 সালে ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হবার আগে প্রেসিডেন্ট বুশের আমলে বিশেষ ব্যবস্থায় কর কমানো হয়েছিল বড় আকারে। এই ব্যবস্থার মেয়াদ আছে চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত। এর আগেই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে না পারলে ক্লিন্টনের সময়কার উচ্চ কর হার চালু হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। এই ব্যবস্থাকেই বলা হয় ফিসকাল ক্লিফ। এ ধরনের সিদ্ধান্ত নিতে ওবামার দরকার নিম্নকক্ষের নেতাদের সমর্থন আর সহযোগিতা। কিন্তু এবার যেহেতু নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা, তাই খানিকটা সমস্যায় পড়বেন প্রেসিডেন্ট। তবে এ বিষয়ে যা যা দরকার তার সবই করে যাচ্ছেন ওবামা। এমনকি রিপাবলিকান প্রার্থী মিট রমনির সাথেও এ বিষয়ে আলোচনায় বসতে চান তিনি। আশা করছেন দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশকেই গুরুত্ব দেবে রিপাবলিকানরা। আফসানা শাওন, ৭১। আমরা যেমনটা শুনছিলাম, বিজয় উদযাপনের আগেই কঠিন চ্যালেঞ্জ এসে পড়ল মার্কিন প্রেসিডেন্ট ওবামার ঘাড়ে। যে কারণে শিকাগোতে বিজয়ের আনন্দ উপভোগ না করে ওয়াশিংটন ফিরে এসেছেন ওবামা। অর্থনৈতিক এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবেন ওবামা, এ বিষয়ে আরও জানতে ওয়াশিংটন থেকে স্কাইপে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন প্রবাসী সাংবাদিক ডক্টর আবু নাসের হোসেন। ডক্টর নাসের, ওবামার সামনে এখন ফিসকাল ক্লিফের কঠিন চ্যালেঞ্জ, তো আপনার কি মনে হচ্ছে ওবামা কি এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে আসলে ওনাকে কতটা ফাইট করতে হবে? এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে বেশ কতটা ফাইট করতে হবে। আপনারা এর আগেও দেখেছেন কংগ্রেসের সাথে অলওয়েজ এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট, যেটা ওবামার একটা বিরোধ ছিল, তারা একটা সমঝোতায় আসতে পারেনি। এই জন্য প্রায় গত 3 বছর ধরে এখানে আমেরিকাতে কোনো বাজেট নেই। তো এছাড়া এই ফিক্স ক্লিপটা অবশ্যই তাদের ফিক্স করতে হবে, কারণ এটার মেয়াদ হয়ে যাবে 2013 সাল থেকে। যদি এই ক্লিপটা যদি ফিক্স না করা হয়, তাহলে ট্যাক্সের পরিমাণ 19% প্রায় 2.6% বেড়ে যাবে। আর এছাড়া এই যে অ্যাক্ট অনুযায়ী ফিসকাল ক্লিফ 2011 যে অ্যাক্ট ছিল, সেই অ্যাক্টটাকে যদি কংগ্রেস এবং প্রেসিডেন্ট যদি একটা সমঝোতা, এটা একটা চরম মুহূর্ত। এই মুহূর্তটা ডক্টর নাসের, এই যে ফিসকাল ক্লিফ নামের এই আর্থিক সংকটের পেছনের কথাটা আমাদেরকে একটু বলবেন, আমরা জানতে চাচ্ছি। ফিসকাল ক্লিফটা হচ্ছে যখন প্রেসিডেন্ট বুশ ক্ষমতায় ছিল, তখন বুশ ট্যাক্স কাট নামে এক ধরনের প্রোগ্রাম ছিল, যাতে করে তারা ওই ট্যাক্স থেকে পরবর্তীতে ট্যাক্স বাড়িয়ে এটাকে ডেফিসিটটাকে কন্ট্রোল করা হয়। তো এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা এই ট্যাক্স কাট অনুযায়ী এই প্রোগ্রামটা যখন চলে যাবে, তখন ওই আগে পুরনো যে হারে ট্যাক্স কাট হারটা আবার ব্যাক করে চলে যাবে, এবং এতে করে 19.6% শতকরা ট্যাক্স বেড়ে যাবে প্রত্যেকটা নাগরিকের। এই কারণে তারা অবশ্যই কোনো একটা সমঝোতায় আসতে হবে। যদি না, তারা যদি সরকার যদি না চায় যে এই ধরনের ট্যাক্স করবে না,
তাহলে তার কোনো একটা সমঝোতায় আসতে হবে। এটাই হচ্ছে হ্যাঁ ডক্টর নাসের, এই যে এই পরিস্থিতির মুখোমুখি হলো কিভাবে, মার্কিন অর্থনীতি কিভাবে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হলো? এটা আপনারা আমরা অবশ্যই খেয়াল করেছি, গত 3 বছর ধরে ওবামা সরকার অনেক ট্রাই করেছে এই সমস্যার সমাধান করার জন্য, কিন্তু তারা কংগ্রেস থেকে তেমন কোনো সহযোগিতা পায়নি। তো কারণ কংগ্রেস এখনো এই বছর নির্বাচনে দেখা গেছে কংগ্রেস ইজ কন্ট্রোলড বাই রিপাবলিকান। তো অবশ্যই এবছর ওবামা নিজে বলেছেন যে অবশ্যই এটা একটা সমাধান এবং সুরাহা করবে, এবং আশা করি কংগ্রেসও এই ব্যাপারে ওবামা সরকারকে সহায়তা করবে এবং একমত হয়ে একটা সমাধানে আসবে মনে করে এবার আশা করা হচ্ছে। ডক্টর নাসের, আরেকটা বিষয় যে রিপাবলিকানরা কি যে ওবামার এই প্রস্তাবে সাড়া দেবে, আপনার কি মনে হচ্ছে? অবশ্যই দেশের স্বার্থে অবশ্যই তারা একটা কাজ করবে বলে আমরা মনে করছি। যদিও ইলেকশনের আগে অবস্থা ছিল, তখন হয়তো রাজনৈতিক কারণে তারা চেয়েছিল কিন্তু রাজনৈতিক কিছু সুবিধা গ্রহণ করার জন্য, সেই জন্য হয়তো ওবামা বেশি এটা কাজ করতে দেয়নি। কিন্তু এই মুহূর্তে এখন আর ওবামার আবার ইলেক্ট হওয়ার নেই, সুতরাং সে এটাকে এক্সিকিউটিভ অর্ডার হিসেবে নিয়ে নিতে পারে। যদি কংগ্রেস যদি সত্যি যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে ওবামা নিজেও তার এক্সিকিউটিভ পাওয়ারের মাধ্যমে সেটা করতে পারে। তো অবশ্যই এটা একটা সমাধান ওরা করবে এবং কংগ্রেস, আশা করি কংগ্রেস এবং ওবামার সাথে একসাথে কাজ করবে, সেটাই আমরা আশা করছি। ধন্যবাদ ডক্টর নাসের আপনাকে। দর্শক, ওবামার আর্থিক চ্যালেঞ্জ নিয়ে আর যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে ওয়াশিংটন থেকে সরাসরি আমাদের সাথে ছিলেন স্কাইপে প্রবাসী সাংবাদিক ডক্টর আবু নাসের। দ্বিতীয় দফায় নির্বাচিত হবার পর প্রথম বিদেশ সফরে মিয়ানমার যাচ্ছেন বারাক ওবামা। আগামী 18 নভেম্বর তার মিয়ানমার যাবার কথা রয়েছে। বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করেছে হোয়াইট হাউস। ক্ষমতাসীন কোনো মার্কিন প্রেসিডেন্টের এটাই হবে প্রথম মিয়ানমার সফর। সেদিক থেকে দুই দেশেই ঐতিহাসিক গুরুত্ব পেতে যাচ্ছে এই সফর। মিয়ানমারের ক্ষমতাসীন প্রেসিডেন্ট থেইন সেইন এবং শান্তিতে নোবেলজয়ী গণতন্ত্রের নেত্রী অং সান সুচির সঙ্গে বৈঠক করবেন ওবামা। গত 50 বছর ধরে সামরিক শাসনে রয়েছে মিয়ানমার। আন্তর্জাতিক মহলের কাছে ওবামার এই সফর গণতন্ত্রের পথে মিয়ানমারের নবযাত্রার সূচনা বলেই মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণায় আশঙ্কা ছিল বর্ণবাদে বিভাজিত হতে পারে এই প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান শিবির থেকে উস্কে দেওয়া হয়েছিল শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, সংখ্যালঘু, হিস্প্যানিক কিংবা এশিয়ান অভিবাসীদের মধ্যকার বিভাজন। তবে ওবামার এই বিজয় প্রমাণ করেছে যুক্তরাষ্ট্রের মানুষ আর বর্ণবাদী অন্ধকারে ফিরে যেতে চান না। আর এ কারণে ওবামাকে বর্ণবাদ বিরোধী নেতা মার্টিন লুথার কিংয়ের সাথে তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের মানুষ। আরও জানাচ্ছেন ইউনুস রাজু। শিকাগোর বিজয় ভাষণে জাতীয় ঐক্যের ডাক দেন যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট বারাক ওবামা। The belief that our destiny is shared, that this country only works. সমর্থকদের উদ্দেশ্যে ওবামা বলেন, জাতি, ধর্ম, গোত্র নয়, এ জয় সব আমেরিকানের। I believe we can keep the promise of our founding. The idea that if you're willing to work hard, it doesn't matter who you are or where you come from or what you look like or where you love. It doesn't matter whether you're black or white or Hispanic or Asian or Native American or young or old or rich or poor, able, disabled, gay or straight. You can make it here in America if you're willing to try. তার প্রায় 30 মিনিটের এই ভাষণ জুড়ে বারবার উল্লাসধ্বনিতে ওবামাকে সমর্থন জানান হাজারো সমর্থক। এটি ছিল ঐতিহাসিক এক মুহূর্ত, যেখানে নিজের পরিবারের সাথে গোটা আমেরিকাকে তুলনা করেছিলেন ওবামা। I have a dream this afternoon that my four little children will not come up in the same young days that I came up within, but they will be judged on the basis of the content of their character, not the color of their skin. 1963 সালের 28 অক্টোবর 45 বছর আগের এই দিনে ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালে ঠিক এভাবে গোটা আমেরিকার ঐক্যের ডাক দিয়েছিলেন বর্ণবাদ বিরোধী নেতা মার্টিন লুথার কিং। As the greatest demonstration for freedom in the history of our nation. 17 মিনিটের ওই ঐতিহাসিক ভাষণে 2 লাখ মানুষের সামনে সাদা কালোর বিভেদহীন এক ঐক্যবদ্ধ আমেরিকার স্বপ্ন দেখেছিলেন লুথার কিং। So help me God. Congratulations, Mr. President.
কৃষ্ণাঙ্গদের মানুষের অধিকার চেয়েছিলেন লুথার কিং। 2008 সালে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামার বিজয়ের মধ্য দিয়ে কিছুটা হলেও পূরণ হয়েছিল লুথার কিং এর স্বপ্ন। We are greater than the sum of our individual ambitions, and we remain more than a collection of red states and blue states. We are and forever will be the United States of America. শিকাগোতে এটি ছিল ওবামার দ্বিতীয় বিজয় ভাষণ। যথারীতি এবারও তার ঐক্যের ডাক মন্ত্রমুগ্ধের মতো এক করেছে আমেরিকার কোটি মানুষকে। ইউনুস রাজু, 71। এদিকে নির্বাচনী প্রচারণার সময় স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে কাঁদলেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। জয়ের একদিন পরেই ওবামার এই আবেগ আপ্লুত মুহূর্তটির ভিডিও প্রকাশ করা হয়েছে। শিকাগোর কমিউনিটি অর্গানাইজার হিসেবে এই স্বেচ্ছাসেবীদের নিরঙ্কুশ প্রশংসা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ওবামা। তাদের কাজে তিনি কতটা মুগ্ধ এটা বলতে গিয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি এই পুনর্নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এ সময় বারবার চোখের জল মুছতে দেখা যায় ওবামাকে। প্রেসিডেন্ট ওবামার ঐতিহাসিক বিজয়ে যুক্তরাষ্ট্রের মানুষের আনন্দ উল্লাস যেন শেষ হচ্ছে না। শিকাগো, ওয়াশিংটন, নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চলছে মানুষের স্বতঃস্ফূর্ত উৎসব। সবচেয়ে বড় উৎসব চলছে ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে। দেশ জুড়ে চলছে বিজয় মিছিল। উৎসব মুখর মানুষ বলছে এই বিজয়ের মধ্য দিয়ে পুরো আমেরিকাকে আবার ঐক্যবদ্ধ করেছেন ওবামা। আরও জানাবেন বর্ণা তারানা। রাতের আনন্দ মিছিলে নামে সমবেত জনতার ঢল, রাস্তায় উপচে পড়া মানুষের ভিড়। ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের বাইরে বিজয়ের রাত। আমি খুব এক্সাইটেড। এই বিজয়ের জন্য অপেক্ষা করছিলাম। আরো 4টি বছর আমরা পেয়েছি, এটা অবিশ্বাস্য। এখন কাজে ফিরে যাওয়ার সময়। হাতে থাকা $3 ট্রিলিয়ন এখন কাজে লাগাতে পারবে কর্পোরেশন। আমি মনে করি রমনি একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য, আর ওবামা সবার জন্য। আমি এত এক্সাইটেড যে আমার চোখে পানি চলে আসছে। এখানে হোয়াইট হাউসের সামনে আবার আসতে পেরেছি, এটা অন্যরকম অনুভূতি। সমর্থকদের আনন্দ উল্লাসের কেন্দ্রে পরিণত হয় নিউ ইয়র্কের টাইমস স্কয়ার। ইলেকট্রাল কলেজের হিসেবে নির্বাচনের 9টি রণক্ষেত্রের মধ্যে রমনি শুধু নর্থ ক্যারোলাইনাতেই জয় পেয়েছেন, বাকিগুলোর দখল ছিল ওবামা। তাই ওবামার সমর্থকদের এত উচ্ছ্বাস। এই জয়কে তারা ভাগাভাগি করে নিতে চান নিজেদের করে। বর্ণা তারানা, 71। ওবামার এই ঐতিহাসিক বিজয় আর বিজয় উৎসবের সাক্ষী হয়েছেন সহকর্মী শামীম আলামিন। এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন তিনি, সেখান থেকে স্কাইপে সরাসরি যোগ দিচ্ছেন শামীম আলামিন। শামীম, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য জুড়ে চলছে বিজয় উৎসব, তো নিউ ইয়র্কে আপনি তার কতটা উপভোগ করছেন? দেখুন, এখন এখানে সকালবেলা মানে ভোর হয়েছে। আমি কিন্তু গত রাতে ফিরেছি হচ্ছে শিকাগো থেকে। আপনি জানেন যে শিকাগোতে যে ঐতিহাসিক ভাষণটি একটু আগে আমরা ইউনুস রাজুর রিপোর্টটিতেও দেখছিলাম। তারপরে বর্ণনা ছিলেন যে কি উৎসবের নগরী আসলে পরিণত হয়েছিল শিকাগো। পরে আমার ওয়াশিংটন ডিসিতে যাওয়ার সুযোগ হয়েছিল হোয়াইট হাউসের সামনে। সেখানেও আমি দেখেছি যে সামনে নাচে গানে নানাভাবে কিন্তু উৎসবে মুখরিত হয়েছে এবং তাদের সাথে কথা বলার যেমন আমার সুযোগ হয়েছে, তাদের কিছু ছবিও তুলেছি। সব মিলে আসলে এটি আসলে সব ধরনের মানুষের জন্য যেন একটি ঐক্যের বিষয় এবং সবার যে স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ সেটি কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে শ্বেতাঙ্গদের মধ্যে মিত্র জনপ্রিয়তা রয়েছে। এর বাইরে সব ধরনের এশীয় স্প্যানিক থেকে শুরু করে বাংলাদেশি কমিউনিটির লোকজন পর্যন্ত আমি দেখেছি একেবারে স্বতঃস্ফূর্ত উৎসব করছেন। আর নিউ ইয়র্কের যে উৎসবের স্থল সেটি হচ্ছে নিউ ইয়র্কের যে টাইমস স্কয়ার, নিউ ইয়র্ক টাইমস পত্রিকা ভবনটির পাশের যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি জুড়ে কেবল বারাক ওবামা নয় এবং মানুষ সেখানে যাচ্ছেন, উৎসব করছেন। বিভিন্ন বড় বড় বিলবোর্ড, নিয়ম আইনে বারাক ওবামার বিজয়, বারাক ওবামাকে দেখা হচ্ছে।
এই বিষয়টি কিন্তু আসলে এখন বারাক ওবামা বিপুল বিজয়, কারণ বলা হচ্ছিল যে হাড্ডাহাড্ডি হয় নাকি আভাস পাওয়া যাচ্ছে, কিন্তু সব ধরনের ধারণাকে ভুল করে এমনকি দোদুল্যমান 11টি রাজ্য, সেই 11টি রাজ্যে 10টিতেই কিন্তু বিজয়ী হয়েছেন বারাক ওবামা। সুতরাং এই যে এখন একটা উৎসবের নগরী, আরেকটি তথ্য আমি একটু দিতে চাই আপনাকে, সেটি হচ্ছে যে জ্যাকসন হাইট হচ্ছে বাংলাদেশি অধ্যুষিত একটি এলাকা, সেখানে বাংলাদেশ জমায়েত জড়ো হন তারা নিজেদের মধ্যে, সেই জায়গায় হচ্ছে বাংলাদেশিদের প্রাণ কেন্দ্র। বিকেল সন্ধ্যায় যখন আমি সেখানে আমি জ্যাকসন হাইটে গিয়েছিলাম, সেখানে দেখেছি বাংলাদেশি সবার মধ্যে কিন্তু একটাই আলোচনা যে বারাক ওবামা ফিরে এসেছেন, তার মানে অভিবাসী বান্ধব এই সরকার আরো অনেক কিছু করবে, সবাই খুবই খুশি এবং তারা রীতিমতো বারাক ওবামার পক্ষে কাজ করেছেন, এই কাজের ফল পেয়েছেন বলে তারা মনে করছেন। শামীম, আরেকটা বিষয়ে আপনার কাছেও আমরা জানতে চাইব, কিছুক্ষণ আগে ডক্টর আবু নাসেরের কাছেও জানতে চাইছিলাম যে ওবামার সামনে এখন কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তো এই বিষয়ে মানুষের প্রত্যাশাটা কি? মানুষ কিন্তু ধারণা করেন যে একটি গভীর সংকট থেকে বুশ প্রশাসনের পর বারাক ওবামা যখন দায়িত্ব নেন তখন তিনি দায়িত্বটি এই সংকটাপন্ন অবস্থা থেকে অনেকটা দূর টেনে তুলেছেন বলে তার সমর্থকরা বিশেষ করে অভিবাসী থেকে শুরু করে সাধারণ অনেক মানুষ এটা বিশ্বাস করেন এবং তারা বলেন 4 more years, আরো 4 বছর, যেটি তাকে ফরওয়ার্ডের যে ডাক দিয়েছে বারাক ওবামা, সেই ফরওয়ার্ড বা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বা তার কাজের ধারাবাহিকতা সেটি বজায় রাখতে পারবেন বলে তারা বিশ্বাস করেন। তারা মনে করেন যে পরিবর্তনটি না হয়ে খুব দরকার ছিল। বিশেষ করে অভিবাসীরা মনে করেন মিট রমনি, রিপাবলিকান মিট রমনির যে চিন্তা ভাবনা ছিল, সেই চিন্তা ভাবনা বজায় থাকলে অভিবাসীদের জন্য তা কোনো অবস্থাতেই মঙ্গলজনক হতো না। ফলে বারাক ওবামা যখন এসেছেন, তিনি কর্মসংস্থানের কথা বলছেন, তিনি অর্থনৈতিক পুনরুদ্ধারের কথা বলছেন, তিনি বৈদেশিক বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইরান, সিরিয়া ইস্যু তার যে অবস্থান সেটি পরিষ্কার করবার কথা বলছেন। সুতরাং সামগ্রিকভাবে আপনারা জানেন যে মিয়ানমার সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সুতরাং সার্বিক বিচারে তার সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি সফল হবে বলে মনে করছে তার সমর্থকরা। এই মুহূর্তে আমরা জানি যে প্রেসিডেন্ট নির্বাচিত হবার পরেই তিনি কিন্তু নতুন মেয়াদের দায়িত্ব নেন। ধন্যবাদ শামীম আপনাকে। নিউ ইয়র্ক থেকে সরাসরি স্কাইপে বলছিলেন সহকর্মী শামীম আলামিন। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে যুক্তরাষ্ট্রে ওবামা প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর যুক্তরাষ্ট্র যে উৎসব নগরীতে পরিণত হয়েছে এবং ওবামাকে যে সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এই বিষয়ে উনি আমাদেরকে জানাচ্ছিলেন। এবার সিরিয়ার খবর। প্রয়োজনে নিজ দেশের মাটিতে মৃত্যুকে বরণ করবেন, তবু বিদ্রোহীদের কোনো ছাড় দেবেন না বলে জানালেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বুধবার এক টেলিভিশন সাক্ষাৎকারে আসাদ বলেন কখনোই তিনি তার অবস্থান থেকে সরে আসবেন না। তবে আসাদের এই সাক্ষাৎকার প্রচারের পরপরই তাকে যুদ্ধ বন্ধ করে দেশ ছাড়ার আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। টিভি চ্যানেল রাশিয়া টুডেতে দেয়া এই সাক্ষাৎকারে আসাদ সিরিয়ায় সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের ব্যাপারে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে দেন। বিদেশিদের এই হস্তক্ষেপ চলতে থাকলে তাদের চরম মূল্য দিতে হবে। এর প্রভাব পড়বে সারা বিশ্বে। তারা জানে না এর পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। আসাদ সরকারের বিরুদ্ধে নিষিদ্ধ ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহারের অভিযোগ এনেছে সাধারণ মানুষ। স্কাই নিউজ এই খবর দিয়েছে। প্রমাণস্বরূপ দেখানো হয়েছে অবিস্ফোরিত কিছু বোমার নমুনা। আলেপোর বিভিন্ন স্থানেও এ ধরনের বোমা হামলা চালানো হয়েছে। এ অভিযোগ প্রমাণ হলে আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দায়ের করা হতে পারে। তবে নিষিদ্ধ বোমা ব্যবহারের কথা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। চলছে বিশ্বযোগ, ফিরব বিশ্বের বিভিন্ন প্রান্তের আরো সব খবর। লন্ডনের হাসপাতালে বই পড়ে আর ভক্তদের পাঠানো কার্ড দেখে কাটছে মালালা পাকিস্তানের জনক কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার স্বপ্ন। লাদেন হত্যা মিশনের তথ্য ফাঁস করার অভিযোগে মার্কিন নেভির 7 সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা। আছেন 71-এ, চলছে বিশ্বযোগ। পাকিস্তানের সাহসী কন্যা মালালা ইউসুফজাইয়ের পাশে থেকে তাকে সাহস জোগানোর জন্য বিশ্ববাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মালালার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই। লন্ডনের বার্মিংহাম এক সংবাদ সম্মেলনে তিনি সবার প্রতি
কৃতজ্ঞতা জানান। ব্রিটেনের হাসপাতালে চিকিৎসাধীন মালালার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে বলে জানান তার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই। বুধবার মালালা চেয়ারে বসে বই পড়ে সময় কাটিয়েছেন আর শুভাকাঙ্ক্ষীদের পাঠানো কার্ড দেখেছেন। অজস্র শুভেচ্ছা কার্ড পেয়েছেন মালালা। এসব বার্তা ও উপহার তাকে অবাক করেছে। এজন্য সে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মালালার বাবা জানান, বিশ্বব্যাপী মানুষের এই সমর্থন তাকে সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে সাহায্য করেছে। মালালার উপর হামলার নিন্দা জানানো বিশ্বের শান্তিকামী কোটি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান জিয়াউদ্দিন। Of that Pakistan, which Quaid-e-Azam Muhammad Ali Jinnah. মালালা পাকিস্তানের জনক কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর স্বপ্ন। তার কণ্ঠস্বর পাকিস্তানের মানুষেরই কণ্ঠস্বর, বিশ্বব্যাপী নিপীড়িত ও বঞ্চিত শিশুদের কণ্ঠস্বর। এটি মালালাকে এবং বিশ্বের মানবাধিকার কর্মীদের অবশ্যই মনে রাখতে হবে। Rights activists must be heard. এদিকে নারী শিক্ষার জন্য লড়াই করে নিজের জীবন বাজি রাখা পাকিস্তানের সাহসী কন্যা মালালাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার আবেদন জানিয়েছে ব্রিটেনের 60,000-এরও বেশি মানুষ। নোবেল কমিটির কাছে জমা পড়েছে এসব আবেদন। একই আবেদন জানিয়েছে পাকিস্তানের আরও কয়েক কোটি মানুষ। তবে তাদের এসব আবেদন এখনও আনুষ্ঠানিকভাবে নোবেল কমিটির কাছে জমা পড়েনি। এ ব্যাপারে নোবেল কমিটির কাছে পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক আবেদন জানানোর কথা রয়েছে। আল কায়েদা নেতা বিন লাদেন হত্যা মিশনের গোপন তথ্য ফাঁস করার অভিযোগে মার্কিন নেভি সিল অপারেশনের 7 সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। বিন লাদেন হত্যা মিশন নিয়ে বানানো একটি ভিডিও গেমসের পরামর্শক ছিলেন তারা। সিল টিম 6-এর এই 7 সদস্য অর্থের বিনিময়ে মেডেল অফ অনার ওয়ার ফাইটার নামের একটি গেমের পরামর্শক হিসেবে কাজ করেছেন। গেমটি নির্মাতা প্রতিষ্ঠান ইলেকট্রনিক আর্টস তাদের তৈরি মেডেল অফ অনার ওয়ার ফাইটার গেমটির প্রচারণায় নৌবাহিনীর বিশেষ দলের সাহায্য নেয়। অভিযুক্ত 7 সদস্যের একজন সাবেক লাদেন হত্যার অভিযানে অংশ নিয়েছিলেন। নেভি সিল কর্তৃপক্ষ 7 সদস্যকে তিরস্কার করে চিঠি দিয়েছে। তাদের 2 মাসের বেতনের অর্ধেক কেটে নেওয়া হয়েছে। চীনে শুরু হলো নেতৃত্বের পালাবদল। কমিউনিস্ট পার্টির কংগ্রেস অধিবেশন শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কারা থাকছেন শক্তিশালী পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে। 1949 সালে কমিউনিস্ট চীন প্রতিষ্ঠার পর এই প্রথম পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে যোগ দিচ্ছেন কয়েকজন নারী সদস্য। আরও জানাচ্ছেন জোহরা মোর্শেদা। চীনের রাজধানী বেইজিংয়ে চলছে কমিউনিস্ট পার্টির 18তম কংগ্রেস অধিবেশন। কোন কোন নেতা যাচ্ছেন পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে তাই নিয়ে চলছে বিতর্ক। সকল রেওয়াজ ভঙ্গ করে এবার সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে একজন নারী লিউ ইয়ানটং এর নাম, যা আগে কখনোই দেখা যায়নি। গত 30 বছরে কেবল 4 জন নারীকে প্রাদেশিক গভর্নর হিসেবে নিয়োগ দেয় চীনা কমিউনিস্ট পার্টি। বর্তমানে মাত্র একটি প্রদেশ আনহুই পরিচালিত হচ্ছে নারী গভর্নর দ্বারা, আর ফুজিয়ান প্রদেশে আছেন এক নারী প্রাদেশিক সেক্রেটারি। কংগ্রেসের চলতি অধিবেশনে মাত্র 23% নারী অংশগ্রহণ করছে। গণতান্ত্রিক নির্বাচন ও প্রতিনিধির অভাবেই চীনের রাজনীতিতে নারীর অংশগ্রহণ কম বলে মনে করেন অনেকে। জনগণের দ্বারাই নেতা নির্বাচিত হওয়া উচিত, যদিও বর্তমানে তা হচ্ছে না। যদি ক্ষমতাশালী কোনো নেতা কোনো নারীকে নিতে আগ্রহ না দেখায়, যদি কোনো দলের সদস্য না হয় বা তাদের স্বার্থ রক্ষা না হয়, তাহলে একজন নারীর জন্য সরকারে যোগ দেয়া অসম্ভব। অবশ্য রাজনীতির মাঠ ছাড়া অন্যান্য প্রায় সব ক্ষেত্রেই এগিয়ে আছে চীনের নারীরা। রাজনীতির প্রতি চীনা নারীদের অনাগ্রহ রয়েছে। যদি আমি রাজনীতিতে যোগ দিতে চাই তাহলে আমাকে অনেক বেশি চিন্তা ভাবনা করতে হবে। রাজনীতি একটি জটিল বিষয়, এ ব্যাপারে অনেক বেশি বাস্তব জ্ঞান থাকা চাই। তবে চীনের শিক্ষিত নতুন প্রজন্মের নারীরা ভবিষ্যতের রাজনীতিতে ব্যাপক ভূমিকা রাখবেন, এমনটাই আশা অনেকের। জোহরা মোর্শেদা, 71। বিশ্বযোগের এখনকার আয়োজনে এটুকুই। বিশ্বকে জানতে দেখুন বিশ্বযোগ। বিশ্বযোগে থাকুন।